অবরুদ্ধ নিশীথ। পর্ব সংখ্যা ৭৭। লেখনীতে তেজস্মিতা মুর্তজা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। হামজার গাড়ি পুরান ঢাকার বাবুবাজার ব্রিজের ওপর একটি বালু টানা ট্রাকের সাথে ধাক্কা খেয়ে মুচড়ে গেল এক পাশ। ট্রাকের গতি স্বাভাবিকের চেয়ে যথেষ্ট কম ছিল। গাড়িটা অনেক চেষ্টা করেও ব্রিজের নিচে পড়তে পারেনি। এতে উপস্থিত মৃত্যু মন খারাপ করে ফিরে গেল হামজার কাছ থেকে। কপালের ওপর ২.৫ ইঞ্চির মতো করটি ফেটে গলগল করে রক্ত বেরিয়ে এলো। আর শরীরের কোথাও কি লেগেছে তা অনুভব করার আগে অন্ধকারে তলিয়ে গেল হামজার চেতনা। অস্পষ্ট স্বরে সে একবার উচ্চারণ করল, জয়। মানুষ মৃত্যুর আগে তার আপনজনদেরকে ডাকে। হামজার কোনো আপনজন নেই। সে তার জন্মদাতা বা গর্ভধারিণীকে চেনে না। তার কোনো পরিচয় নেই। তার শুধু একটা জয় আছে। সে জয়কে ডেকে উঠল শেষবার। রিমির কাছে ক্ষমা চাওয়ার কথা খেয়াল আসার আগেই তার চেতনা নিভে গেল। ড্রাইভারের দুটো আঙুলের অর্ধেকটা কেটে পড়ে গেল। বাম পায়ের নিচের অংশের হাড় ভেঙে গুঁড়ো হয়ে গেছে। ওভাবে মিনিট ১৫ মানুষের কল্পনা জল্পনা, আতঙ্ক ও সমবেদনার মাঝে পড়ে রইল দুটো দেহ রাস্তার ওপর। ধানমন্ডিতে হামজার লোকেরা খবর পেয়ে বাবুবাজার পৌঁছাতে ঘণ্টাখানেক লাগলো। ততক্ষণে হামজার কন্ডিশন ডাক্তারদের ভাষায় ক্রিটিক্যাল। তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের বেডে নেওয়ার পর শরীর থেকে চুইয়ে পড়া রক্ত বেডশিট লাল হয়ে উঠল। হাতের মুঠোয় ছিল দুটো রজনীগন্ধার গাজরা। হামজা ফুলের গাজরা দুটো কিনেছে আহাসান মঞ্জিলের সামনে থেকে। সেগুলো মুচড়ে নেতিয়ে ছিন্ন ভিন্ন হয়ে হাতের মুঠোয় ধরা ছিল। হামজার দাড়িগোফের মুখটা চাপটি ধরা রক্তে জর্জরিত। ঘণ্টা দুয়েক পর প্রাথমিক ড্রেসিং ও কিছুটা পর্যবেক্ষণের ভিত্তিতে ডাক্তাররা একটু চিন্তিত কণ্ঠে জানাতে চাইলেন, রোগীর শরীরে যা দেখা যাচ্ছে না আপাতত, তা ঘটিয়ে ফেলেছে বোধহয় এই অ্যাক্সিডেন্টে। আমরা আশা করব তা না হোক, তবে হবার সম্ভাবনা প্রবল থেকে গেল। হামজার পার্টনারেরা বুঝল না অত। জয়কে কল করে এই কথা বলবে কে, তা নিয়ে একটু আপত্তি সবার। জয় সহ্য করতে পারবে না এরকম খবরটা দেওয়া লজ্জারও। রাজত্ব তাদের, তবু কেন এই ধরনের অরাজকীয় ঘটনা ঘটবে? লজ্জাজনক বটে। এর ফল ভুগতে হবে অপর পক্ষকে। দৃশ্যপট জয়ের কাছে আসলো। পাশের হাট ফেরার পথে জয়ের বুকের মাঝখানটা একটা ছিদ্রক ব্যথার উদ্রেক হলো। চোখ দুটো বুজে বাসের সিটের সাথে হেলান দিয়ে রইল। বোজা চোখের দৃষ্টি সামনের নিকষ অন্ধকার। সে অন্ধকার জয়কে ডাকছে, বলছে তার মাঝে বিলীন হয়ে যেতে। সেই ডাকে সাড়া দিয়ে সে কতক্ষণ ওভাবে দম আটকে বাসের সিটের ওপর পড়েছিল জানা নেই। যখন সে চলমান জগতে ফিরল, হৃদযন্ত্রের স্পন্দন স্বাভাবিকের মাত্রা পেল, তখন বাসের কন্ট্রাক্টর তাকে এক নাগাড়ে ডাকছে। অর্থাৎ তাকে বেশ অনেকক্ষণ যাবৎ ডাকা হচ্ছিল। বাস থেকে নেমে রাস্তায় হাঁটতে হাঁটতে সে একবার দম আটকে বসে পড়ল রাস্তার কিনারের মাটির ওপর। হামজাকে রক্তাক্ত অবস্থায় দেখতে যাওয়ার পথে তার পায়ের গতি স্লথ হচ্ছে। আবার একটা দ্বিধার টান। আরমিনে সে ধিক্কার কানে বিছার মতন দংশন করলে জয়ের চিত্ত দুই ভাগে বিভক্ত হলো, চিরে গেল। নিজের রক্তের সাথে বেইমানি করা জয় আমির, আমি আপনাকে ভয় পাই না। জয় রাস্তার ওপর পাগলের মতো মাথা দুপাশে চেপে ধরে গলা কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। আসছে পাগলের মতো ছুটতে ছুটতে হামজার কাছে যেতে পারছে না নাকি? কেন? দ্বিধার শিকলে পা বন্দি? কোন দ্বিধা? জিন্নাকে যদি হামজা মেরে থাকে? জয়ের মনে হলো তার দেহটাকে দুই ভাগে ভাগ করে ছিঁড়ে ফেলা হচ্ছে। জয় তখন আর্তনাদে গুংড়ে উঠল ফুটপাতের ওপর পড়ে। বাসের ভেতরে তো সে অজ্ঞান হয়নি, তাহলে এতদূর যাত্রা করলো, গন্তব্যে এসে থামলো, তাকে ডাকা হলো, সে টের পেল না কেন? সে কোথায় ছিল? মৃত্যু এসেছিল? সে সব সময় দুটো সিট ভাড়া করে বাসে ওঠে, তার পাশের সিট খালি ছিল। মৃত্যু কি এসে আজ সেখানে বসেছিল তার কাঁধে কাঁধ মিলিয়ে? তাহলে সঙ্গে নিল না কেন? আর কত ছলনা করবে সে জয়ের সঙ্গে? বাড়ির সীমানায় ঢোকার আগে সে অভ্যস্ত রূপে ফিরল। জয়কে দেখে ছেলেরা ওকে ঘিরে ধরে হুটপাট লাগিয়ে দিল। ভাই 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 বলে রব উঠে গেল। হামজা ভাই হাসপাতালে। কি ভয়াবহ খবর! তাদের রক্তে আগুন লেগে গেছে। কার এমন দুঃসাহস? রাজত্ব তাদের, সেখানে থোড়াই তারা। আর কারা সামান্য নাচাকুদাও করবে? আর তো স্বয়ং হামজা ভাইয়ের ওপর হামলা। রক্তের ওপর সেতু তৈরি করা হবে। সেতু। জয় হাসলো। এত খেপেছিস কেন তোরা? কঞ্চির খোঁচা খাইলে পরে চপ্পরে কোপ লাগানো কম বেশি জায়েজ মনে হয়। মেলাদিন সব চুপচাপ ছিল। আমি ঠিক এনার্জি পাচ্ছিলাম না হাত গরম করার। আক্রমণ পাপ, প্রতিক্রিয়া বৈধ। ড্যাগ নামিয়ে আন।
পিকনিক হবে আজ। ডিজে লাগা পাড়ার লোক যাতে ঘুমাইতে না পারে, আর মিউজিক ছাড়া অন্য কোনো আওয়াজ যেন না শোনে। শেষ রাতে রওনা দেব ইলা রাজধানী, জয় বাংলা। ইশারায় রতনকে একটু একান্তে ডেকে বলল, আমার ভাইয়ের বিরোধীরা লাস্ট কবে মাংস খাইছে রে? ওই কুত্তাগুলা ভাই। কুত্তা কি রে শালা, মেহমান মেহমান। জয় একে একে বোতাম আলগা করে গায়ের শার্টটা খুলে ফেলল। গরম লাগছে। খালি গায়ে শুধু তার লকেটওয়ালা চেইনটা বুকের ওপর পড়ে রইল। রতন খুব উৎসাহের সাথে জানাই, আপনার কথা মতো ওগরে ২-৩ দিন পর খাওন দেই। আজ ৪ দিন ভুগা শালারা। সামনে আস্ত হাতির বাচ্চা পাইলে খায়া লইব। সো স্যাড রতন। হাতির বাচ্চা না, আস্ত একটা হাতি খাওয়াবো, এই আশাই ছিল আমার। তুই হতাশ করলি রে আমায়। এই জন্য পরের জন্মে তুই বান্দর হয়ে জন্মাবি। তোর পাছা হবে জবা ফুলের মতন লাল টকটকে। ফুট! রতন বিভ্রান্ত হয়ে পড়ল। জয়ের ফুক কতটুকু কাজে লাগার মতো তা রতন জানে না, কিন্তু টেনশন হচ্ছে খুব। জয় ওয়ার্কশপের অফিস রুমে ঢুকলো। দুটো ছেলেকে ডেকে নিয়ে ১,৫০০ টাকা ধরিয়ে দিয়ে বলল, প্যাকেট কয়েক মোমবাতি, চার্জার লাইট আর খাবার কিনে আমার বাপের গেরে যা। রতন জিজ্ঞেস করে, ভাবিরে রাইখা আইছেন ভাই? আম্মা ডাকবি, আম্মা। ভাবি শব্দটা ভালো না। রতন আপত্তি করল, ভাই, ভাবি কেমনে আম্মা হয়? আপনি আমাগোর ভাই। ভাইয়ের বউ ভাবি লাগে ভাই। জয় চোখ তুলে তাকায়, তাহলে আমায় অহন থেকে আব্বা ডাকবি। রতন শুকনো মুখে ঘাড় চুলকালো। জয় বলে দিল, বাড়ির বাইরে থাকবি দুজন। ২-৪টা শাবল ছোড়া হাতের কাছে রাখিস। ভেতরে ঢোকার কথা ভাবিস না, হারাম, বুঝছিস? জয় দ্রুত ওদেরকে বিদায় দেয়। বড় ঘরে যেতে হবে তাকে। বহুত কাজ এখন। ক্লান্ত শরীরে সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে একটা গান ধরল সে। এক মুঠো স্বপ্ন চেয়ে হাত বাড়িয়েছিলাম, জীবন ছিল বড় বেরং, সুর হারিয়েছিলাম। আলোর দিশা হয়ে তুমি এলে, আমি বদলে গেলাম। কত রাত জাগা, কত দিন গোনা, সেই নতুন ভোরের আশায়। দরজা খুলে গেল হুড়মুড়িয়ে। একখানা নেভি ব্লু রঙা শাড়ি পরে দাঁড়িয়ে আছে রিমি। জয় দেখল খুঁটে খুঁটে রিমিকে। চোখ দুটো গর্তের ভেতরে ঢুকে গেছে। কালো হয়ে দেবে গেছে অক্ষিকোটর। অথচ আজ রিমির যেন আগের সেই স্নিগ্ধ সুন্দরী কম বয়সী রিমি হবার প্রচেষ্টা। এই মেয়েটার সাথে জয়ের সম্পর্ক জটিল, ইঁদুর বেড়ালের মতো, বা আরও কিছুটা অন্যরকম। জয় কি স্লান হাসবে আজ রিমিকে দেখে? না, তা জয়ের ঠোঁটে অতিরিক্ত বেমানান। রিমিকে সে যে খবর শোনাবে, তার আগে সে রিমিকে একটা চাঞ্চল্যকরপূর্ণ জ্বালাতন করবে। তাই সে খোলা শার্টখানা ঘাড়ে বাঁধিয়ে দাঁত বের করে বেহায়ার মতো হেসে গান গাইল। ভাবি আমার জানেরই জান, পরাণের পরাণ, ভাবির মায়েরে কিন্না দিমো সুপারি আর পান, ভাবি স্কুলে যাইব, থুক্কু থুক্কু, সরি, এক্সট্রিমলি সরি ভাবি। রিমি কিন্তু একটুও হাসল না। নিস্তেজ গলায় বলল, প্যান্ট টেনে তুলুন। জয় চমকে ওঠার ভান করে। দেখে তার প্যান্ট বিপদসীমার নিচে নেমে যাওয়ার পথে। কিন্তু কোনো ব্যাপার না, জাঙ্গিয়া তো আছে। রিমি কি বোঝাতে চাইছে? তার স্বামীর জাঙ্গিয়া জয়ের পরনে, এটার খোঁটা দিল? জয়ের প্রতিবাদে কিছু বলার আগে রিমি সেই একই রকম স্বরে বলল, এমপি সাহেব এসেছেন আপনার সঙ্গে দেখা করতে। যদিও আপনি জঙ্গলি, অসভ্যতাকে ছাড়িয়ে গেছেন, তবু জানালাম, সম্মানিত মানুষ, এভাবে ওনার সামনে গিয়ে না দাঁড়ালেও পারেন। জয় ভুরুকুসকে ২ সেকেন্ড রিমিকে দেখে হোলস্টার থেকে পিস্তল বের করে এনে ম্যাগাজিন খুলতে খুলতে রিমির কানের কাছে একটু ঝুঁকে বলল, হাঁটতে গেলে কি অজু করে টয়লেটে ঢোকেন? রিমি অসন্তুষ্টিতে চোখ বুজল। জয় ম্যাগাজিন বুলেট ভরতে ভরতে ফিসফিস করে বলল, শক্ত হয়ে দাঁড়ান। ভেতরে ঢোকার আগে আপনাকে একটা ক্যাঙ্গারু নিউজ দেব, যেটা শোনার পর আপনি ক্যাঙ্গারুর মতন লাফাবেন। রেডি? রিমি নিষ্পাপ গলায় বলল, আপনার ভাই আজকে দিনাজপুর ফিরছে না, তাই তো? জয় স্থির চোখে তাকিয়ে শুকনো হাসে। না, আসতেছে তো নাই, উল্টো হাসপাতালে শুয়ে আমার আপনার অপেক্ষা করতেছে। তৈরি হন, মিটিং শেষে রওনা দেব। আপনার স্বামী খুব সেলফিশ লোক। আপনি বলে সংসার করতেছেন, আমি হলে জীবনেও করতাম না। রিমি শরীরের ভার হারালো যেন, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। জয় শীষ বাজাতে বাজাতে পিস্তল ফের হোলস্টারে গুজতে ভেতরে ঢুকে উচ্ছ্বাসিত স্বরে বলল,
আরে মামা, শান্তি বর্ষণ হোক আপনার ওপরে, নিচে সবখানে। আপনার সাথে সাক্ষাৎ করব বলে আজ কয়টা দিন ঘুম হয় না, তাই রাতে ঘুমাই। এমপি সাহেব সহ ৯ জন লোক বসে আছে বসার ঘরের সোফায়। বিভিন্ন রকমের নাস্তা, শরবত ইত্যাদি পরিবেশন করা হয়েছে। জয় গিয়ে একটা সোফায় বসে পড়ল ধূপ করে। খালি গা, চেইনটা ঝুলছে বুকের ওপর। রূপোর তৈরি যে অক্ষরটি জলজল করছে লকেট হিসেবে। রিমি নড়বড়ে পায়ে এসে দাঁড়ালো। জয় শীতল চোখে তাকিয়ে আদেশের স্বরে বলল, ভেতরে যান। রিমি সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিয়ে চলে যায় দ্রুত। শব্দ এখনো তার সাহস হয়নি জয় ও হামজার এই নজরকে অগ্রাহ্য করার। শব্দ করে দরজা আটকানোর শব্দ আসে রিমির কক্ষ থেকে। জয় কানে আঙুল দিয়ে গা মেলে বসে হাসে। সব ঠিকঠাক মামা? সেই মুহূর্তে কোয়েল কোথা থেকে যেন দৌড়ে এসে খামচে ধরল জয়কে। ফুপিয়ে উঠল, কোথায় থাকো? কোথায় থাকো তুমি? আমি দেখি না কেন তোমাকে? আমার তক্কেত কে এনে দেবে? বাবা তো আনে না তক্কেত নিয়ে। এবার আতলে আমি দেখাই করব না। মামাও আতে না কয়দিন। আমি কি খাবো? আজ চলে খেলবো। এখানে কিন্তু আমি আর থাকবো না। হুম। জয় খামচি খেয়ে হাসছিল বলে কামড় দিল হাতের ওপর কয়েকটা। তবু বেয়াদব জয়ের হাসি থামছে না দেখে বড় হাতিয়ার বের করলো। থুথু ছিটালো জয়ের গায়ে। চুপ! হাঁটবি না শয়তান জয়। চুপ করে শোনো আমার কথা। দু এক ফোঁটা থুতু পড়ল জয়ের গায়ে। জয় গাল চেপে ধরে দাঁত কিরমির করে টেনে তুলে 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 উরুর ওপর বসালো। হেসে দুই হাতের বাঁধনে জড়িয়ে নিল। তখনও কোয়েলের দুর্বল আক্রমণ চলছে তার শরীরে। একসময় কোয়েল ক্লান্ত হয়ে কোলের ওপরে ঘুরে বসে জয়ের গলা জড়িয়ে ধরল জয়কে। ঘাড়ের দু একটা ছোট ছোট কামড় বসায়। জয় পিঠে হাত বোলায়, আবার ঝুঁটি নেড়ে জ্বালাতন করে। এমপি সাহেব প্রসঙ্গে এলেন। নিখুঁত চতুরতার সঙ্গে বললেন, কামরুলকে মেরে দিলা? ওর বউ বাচ্চা দুই বেলা এসে কেঁদে কেটে যাচ্ছে আমার কাছে। কি করলা কও তো? জয় শুধু হাসল মেঝের দিকে চেয়ে। এমপি শুনতে চাইছেন জয় তার স্ত্রীকে বাঁচাতে তার সামনেও নিজে খুনের দায় নেবে। তখন তিনি বলবেন, বাপি ও রবিউল কিন্তু এখনো জীবিত। কি হয়েছে সব জানেন তিনি। জয় সে সুযোগ দেবার লোক নয়। সে কিচ্ছু বলল না, শুধু হাসলো। এমপি জিজ্ঞেস করলেন, কি হয়েছিল এমন? একটা তাজা প্রাণ, এমনি পার্টি চলে? কামরুলরে মারছিস কেন তুই? উত্তরে জয় আমির বলল, বাপ্পি আর রবিউল কয় নাই, ওদেরকে ছাড়লাম যাতে সবটা আপনাকে কইতে পারে ভালো মতন। এমপি সাহেব জয়ের জাজুয়েলপনায় ক্ষুব্ধ নজরে দেখলেন একবার ওকে। নাটকীয়তার থেকে বেরিয়ে চারপাশে নজর বুলাতে বুলাতে ঠোঁটে একটু অন্যরকম হাসি টেনে বললেন, তোর ঘরওয়ালির অনেক প্রশংসা করছে ওরা। তারই দেখতে বাড়ি বয়ে আসা। কই সে? খুব দুঃসাহসী শুনছি। জয় কোয়েলের কচি হাত দুটোর সাথে খেলতে খেলতে নিঃশব্দে হাসে। বাড়ির বউকে এভাবে দেখতে চাওয়া ঠিক না মামা, ব্যাপারটা ভালো না। এমপি সাহেব ঝুঁকে বসে নিচু আওয়াজে বললেন, খারাপ কিছু কি করছি এখনো? একবার দেখতে চাইতেছি। মামা বইলা ডাকোস, মামারে বউ দেখাবি না? না মামা, আর বইলেন না কথাটা। এসব কথা বারবার উচ্চারণ করা ঠিক না। এমপি সাহেব হো হো করে হেসে উঠলেন। এহ কি কয়? এই চ্যাংড়া, তুই বুঝিস না আমি তোরে কত ভালোবাসি? নাইলে অমনে আইসি ছোট চ্যাংগারও মতো আবদার করতাম। আর আমি জানি তুই আমারেও ভালোবাসিস। ভালোবাসায় মানুষ জান কুরবান দিয়ে দেয় জয়। তোরে জয় আমির বলল, ভালোবাসায় জান কুরবানিও নেও মামা। তুই কার কুরবানি নিবি? জান কুরবানি দেওয়ার নিয়ম ভালোবাসায়। আর তো বউ। উত্তরে জয় আমির বলছে, ভালোবাসায় জান কুরবানি দেয়, বউ দেয় না। ওরে ওরে, রাজনীতি জুয়া রে জয়, জুয়া। সবকিছু বাজি ধরতে হয়। আজ তোর বউরে দিবি না, আমি আমার চ্যাংড়া গোড়ে গোড় করে কি বুঝাবো? ওরা তোর বউরে চাই। জয় বসা থেকে একটু উবু হয়ে হোলস্টার থেকে পিস্তল বের করে শব্দ করে মুজেল চেপে ধরে রিলোড করে বলল, কোন ভেড়া চুদাই চাই? কার মরণের চুলকানি উঠছে মামা? কয়জন রে মারবি তুই? বউ চাই কয়জন? হেসে মাথা দোলান এমপি। জয়, রাজনীতির সবচাইতে বড় নীতি হইল গিয়া দুনিয়ার সব জাহান্নামে যাক, তবুও দলের সাথে বেইমানি করা চলবো না। জয় বলল, রাজনীতির সবচাইতে বড় নীতি হলো নীতির খেলাপি। জয়, দলের এক চ্যাংড়া মরছে। তুই জয় না হইলে কি হইতো কত আব্বা? তোর এই বাড়ি এতক্ষণে খাড়া থাকতে এমনে? তুই জিন্দা থাকতি। অথচ আমি তোর সাথে দেখা করতে আইছি। আলাপ আলোচনা করে কি হয় করা যাবে। জয় ঠোঁট বাঁকিয়ে হাসে। আমাকে আপনার দরকার মামা, আপনি জানেন আমি কি। কিন্তু আমার আপনাকে দরকার না।
অবশ্য কথা আলাদা। যদি কামরুল আমার চাইতে বেশি বেশি বলার পরেই এমপি এবার বলতেছে, "না, না, 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 ও কথা মুখেও আনিস না আব্বা। তুই আমার" বলতে জয় মুখের কথা কানে নিয়ে বলছে, "আপনিও আর মুখে আনেন না আপনার ওই কথা।" এমপি সাহেব মুচকি হাসলেন। তিনি কি জানতেন না জয়ের সাথে আলাপ করে কি হবে? সব জানা তার। তিনি মাথা দুলিয়ে হেসে জয়ের কাঁধ চাপড়ে সাব্বাসি জানিয়ে বললেন, "আমার বাঘের বাচ্চা জয় তুই। আমার ছেলে তুই। তোর কথাই রইল। যাহ, তুই যখন চাস না আমি বৌমারে কোনোদিন দেখতেও চাইব না। কিন্তু এখন যা বলবো তা যে তোরে করতেই হইব আব্বা।" জয় হ্যাঁ না কিছু বলল না। কোয়েল বোধহয় ঘুমিয়ে পড়বে অল্পক্ষণের মধ্যে। সে পরম স্নেহে কোয়েলের পিঠে হাত বুলাতে লাগলো। দুটো চুমু খেলো। এমপি সাহেব সুধান, কই থেকে আসতেছিস? এক কাস্টমারের বাড়ি গিয়েছিলাম মাল পৌঁছাতে। কোন দিক দিয়ে বাড়িতে ঢুকলি? ডান দিক। এমপি সাহেব হাসলেন। বামে তোর শ্বশুরবাড়ির লোক খাড়াইয়া আছে। জয় চোখ তুলে তাকাই। হেসে ফেলে নিঃশব্দে। ওদের সাথে যাইতে হবে তোর। জয় সামান্য শব্দ করে হেসে উঠল। এমপি সাহেব একটু সিরিয়াস হলেন। না জয়, যাওয়া লাগবে। রেপুটেশন ইজ মোর ইম্পর্টেন্ট। এবার জয় আমির বলছে, এক্ষণে পুলিশ চলে আসছে। দিনকাল ভালো চলে আসছে। এক রাতে ইনসাফ প্রতিষ্ঠা পাই গেছে দেশে। এইবার আমার মতো পাবে কি তাহলে রোজ গোয়া মারা যাবে রে মামা? তোর বিশ্বাস আমি তোরে এক কামরুলের খুনে জেলে যাইতে দেব? তাও খুন তুই করিস নাই। জয় ভুরু জড়াই। এমপি বললেন, তোর নামে এফআইআর হয়েছে। গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। ওরা অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে আসছে। এবার জয় বলছে, তাহলে দূরে দাঁড় করিয়ে রাখছেন কেন? সি, আমার আত্মীয় তারা। আমার বাড়ির কাছে এসে এভাবে বিনা আপ্যায়নে ফিরে যাবে না। এ রতন, কাউসার, আমার মেহমান আসছে, ভিতরে ডাক। ওরা আজ ফিরে যাবে না জয়, তোকে সাথে নিয়ে যাবে। শোন আমার কথা একটু ঠান্ডা মাথায়। জয় শান্ত চিত্তে মাথা দোলাই। ওদেরকে আসতে বলেন ভেতরে। চা নাস্তা করুক। পটোয়ারি বাড়ি ওদের নিজেরই বাড়ি। দুপাশে মাথা নাড়েন এমপি। এক রাত হলেও সেলের ভেতরে থাকা লাগবে তোর। তোর মনে হয় আমি তোরে বেশি দিন ভেতরে থাকতে দেব? অন্তত একটা ফটো তোলা অবধি ভেতরে যাওয়া লাগবে। এক সেকেন্ডেও না। আমি রাজধানী যাব। বড় সাহেব হাসপাতালে। অলরেডি ঘন্টা ছয়েক ওভার। এমপি একটু হাসলেন। আমি অপেক্ষা করতেছিলাম সংবাদটা তুই কখন দিবি আমারে। দিবিই কি না? জয় সেসব অগ্রাহ্য করে রিমিকে ডাকলো। ভাবে, আপনি রেডি? মামা, আমি বড় ঘরে যাব। গেলে চলেন। মিনিট ২০ কাজ আছে। এখন না জয়, আগে ঘুরে আয়। তারপর সেসব তোরই করা লাগবে। এখন আর পাপের বোঝায় নতুন ভার চাপাস না। জয় উঠে দাঁড়ালো। এমপি সাহেব হাত চেপে ধরে বসান। শোন, তোর রেপুটেশন নষ্ট হলে কিন্তু তুই শেষ। জোর করে তুই পাবলিককে হাতের আন্ডারে রাখতে পারবি ঠিকই, তবে বেশি দিন না। জনগণের ভেতরে বিদ্রোহ পোকা বেশি থাকে। রেপুটেশন ইজ দ্য পিলার অফ পলিটিক্স। উত্তরে জয় আমির বলে, আমার রেপুটেশন নষ্ট হবার চান্স নাই মামা। কারণ জয় আমিরের রেপুটেশন কোনোদিন ক্লিন ছিলই না। আপনি কইতে চাইছেন আমি ছেলের পিছনে দাঁড়াবো, সারা সম্বন্ধীর দাঁত বাইর করে আমার ফটো তুলবে, তা কাল সকালে নিউজ ফ্রন্টলাইন হবে। দিনাজপুরের একজন বিশিষ্ট ছাত্র সভাপতি হোগা মারা গেছে। মা পাগল হয়ে যাবে না? পাগল হলেই সমস্যা। কার এত সাহস? আমি না চাইলে কেউ তোর ছবি ছাপবে না। কোনো টিভি চ্যানেলে দেখানো তো দূর। চলেন বড় ঘরে যাই, ঘুরে আসি একবার। ওসব প্যাচাল বাদ। খুব বেশি দরকার পড়লে সরাসরি ক্রস ফায়ার করতে বললেন। বন্দিত্ব আমার পোষায় না, হোক সে এক রাত অথবা ১ সেকেন্ড। এমপি সাহেব বলছে, তুই জানিস কি হয়েছে? তুই যতটা সহজভাবে নিচ্ছিস ততখানি সহজ ব্যাপার না। বিরোধী দলের একজন সিআইডি অফিসার তোমার পেছনে পড়ে আছে। ভাব এবার। এবার তেরামি করলে থাপ্পড় মারবো একটা কান বরাবর। উত্তরে জয় আমির বলছে, কে সে? একবার তো দেখাও হলো না। একটা কোলাকুলি তো অন্তত করা দরকার। বাহাদুর অফিসার আমার হেফাজতে আছে। আমি কতক্ষণ ঠেকাবো তাকে? তুই রিসেন্ট নয়ডা মার্ডার কেসের সাসপেক্ট আর কয়েকটা প্রমাণ সিআইডির হাতে। পাগলামি তুই করতেছিস। আচ্ছা, জেলে যাওয়াটা খারাপ কিছু না। বড় সাহেবকে নিয়ে দিনাজপুর ফিরি, তারপর ২ দিন বনভোজন করে আসবো শ্বশুরবাড়ি। কোনো সমস্যা নাই। জয় কথা বেশি বলা ভালো না। তোর দলের এক চ্যাংড়া, কি জানি নাম, ওটা তো পুলিশ কাস্টাডিতে। কবির, আজ রাত্রিরে যাবি। কাল সন্ধ্যা হইতে না হইতেই
24 ঘন্টার আগে তুই সহ সেও খালাস। তারপর বড় ঘর সাফ করাও লাগবে। তোরা জেলে রাখলে আমার চলবে? জয় চুপচাপ কোয়েলকে নিয়ে উঠে গিয়ে তুলির রুমের বিছানায় শুইয়ে দিয়ে এলো। রিমির দরজা নক করলে রিমি দরজা খুলতে দেরি করে। সে অপেক্ষা না করে নিজের রুমে ঢোকে। আলমারি খুলল। তার ও হামজার রুমের দুটো আলমারি, দুটোই কাস্টমাইজ সিস্টেম। নিচের দিকে লকারের নিচে আলাদা আরেকটা সেকশন আছে। সেখানে অস্ত্র রাখার হোল্ডার ছাড়াও আরেকটা ইন্টেরিয়র আছে। সেখানে তার বেশ কিছু প্রিয় ছোট বড় অস্ত্র রাখা থাকে। সেখানে খুব আশ্চর্যজনকভাবে একদম অন্যরকম একটা জিনিস রাখা আছে। একটা সাদা গোলাপি রঙা ওড়না। সে সেটাই আগে থেকে বের করে কাঁধে নিল। এরপর লকার খুলে 3 বান্ডেল টাকা বের করলো। লাখ 1.5 হবে। তার রুমে এইটুকুই আছে। এরপর নতুন একটা সিগারেটের প্যাকেট, দুটো ছোট ছোট সোরা ইত্যাদি প্রয়োজনীয় সরঞ্জাম নিল। শেষে একটা নতুন শার্ট গায়ে দিয়ে রিমির কাছে গেল। রিমির চোখ মুখ বদলে গেছে। এমনিতেই প্রাণ ছিল, এখন প্রেতাত্মার মতো নিথর লাগছে। জয় এক টুকরো শুকনো হেসে বলল, ঘরে মাল আছে কত? রিমি আলমারি খুলে দিয়ে সরে দাঁড়ায়। জয় আরো কয়েক বান্ডেল নিল সেখান থেকে। রিমিকে বলল, তুলিকে সাথে নিয়ে যাবেন আপনি। রিমি আঁতকে ওঠে, আপনি সাথে যাবেন না? জয় হেসে ফেলল, বাপরে, এমন ভাব করছেন যেন আমার সঙ্গে আপনার খুব নিরাপদ, আরামদায়ক। বলবেন না, ভাবি দেবর হিসাবে আমি আপনি দুঃসম্পর্কের লোক। আমাদের বনিবনা ভালো না। রিমি ব্যাকুল স্বরে বলে, রসিকতা করবেন না, গা জ্বলে আমার। আপনি সাথেই যাবেন। কি বাণিজ্য পড়ে গেছে এমন, আপনি এখনই যাবেন? আমি? না, আমি পরে আসব। আপনারা যাবেন। আমি ব্যবস্থা করে দিয়েই মরব। এটাই তো ডিউটি জয়ের। রিমির গলা ভেঙে এলো। সে কেমন যেন জয়ের কাছে নিজেকে ঢেলে দিল আজ। আপনার কতটা দেরি হবে? বেশি দেরি না হলে আমি অপেক্ষা করব। কার সাথে যাব আমরা আপনি ছাড়া? আমি চিরকাল থাকবো না আপনাদের সবাইকে টেনে নিয়ে বেড়ানোর জন্য। আমি ছাড়া চলতে শেখেন। উপকার আপনাদের। কোনো সমস্যা হবে না। বিশ্বস্ত লোক নিয়ে যাবে। আকুতির মতো শোনায় রিমির স্বর। তা গলায় থরথর করে কাঁপে। আপনার ভাই আপনাকে না দেখলে আরো অসুস্থ হবে। জয় অদ্ভুত হেসে বেরিয়ে যায়। রিমির কেমন একটা অস্থির লাগলো। রিমি হু হু করে কেঁদে উঠল আবার। জয়কে তার চিৎকার করে ডাকতে ইচ্ছে করে। বিয়ের পর সবচেয়ে বেশি লড়াই সে যে লোকটার সাথে করেছে, সেই লোকটা তার দ্বিতীয় ভরসা স্থল। তার স্বামী হাসপাতালে, জানা নেই কি হাল। রিমি এই চলতি পথে কি করে নিজেকে সামলাবে যদি জয়ামের সাথে না থাকে, ধমকে চুপ না করাই। কিন্তু জয়ের হাতে সময় নেই। তাকে প্রস্তুত দেখে এমপি সাহেব বড় প্রসন্ন হলেন। তার এক ইশারায় মিনিট কয়েকের মধ্যে বৃষ্টির মতো ঝমঝমিয়ে আইনি কর্মকর্তারা এসে ভরে গেল পটোয়ারি বাড়ির ড্রয়িং রুম। এরা কোথায় ছিল এরকম জটলা বেঁধে? সে এতটাই আনমনে, ভাঙা চিত্তে ঘোড়াহাট থেকে ফিরেছে। তার চতুর চোখ দুটো নিমজ্জিত ছিল তখন অন্য জগতে। এমনকি তার ছেলেরাও কিছু টের পায়নি। জয় কিছু বোঝে, একটু দ্বিধায় পড়ে। তারপর মাথা ঝুঁকিয়ে হাসে। একজন হাতে হাতকড়া পরাতে লাগলো। আরেকজন তল্লাশি শুরু করলো। পিস্তল ছোড়াসহ বেশ কিছু অস্ত্র এক নিমিষেই বেরিয়ে এলো। জয় সিগারেটের প্যাকেটটা নিতে দিল না। এমপি সাহেব কপাল টিপলেন। একটুও ভয় ডর নেই কোথাও। জয় তার কাছে একটা রত্ন বইকি। তবু টাকাগুলো কর্মকর্তাদেরকে অবাক করলো। জয় বলল, ওইগুলো সাথে নেন, আপনাদের জন্যই। তোফা, তোফা। পকেট গরম তো মন নরম। ঠিক না স্যার? ইন্সপেক্টর কটমট করে তাকায় এমপির দিকে। এমপি চোখের ইশারায় থামান। রিমি ও তুলি হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। রিমি অন্তত কখনো এই বাড়ির কাউকে পুলিশের হাতে যেতে দেখেনি। সে বুঝতে পারে না এসব কি হচ্ছে। তার স্বামী কি দুর্বল হয়ে পড়েছে? কি থেকে কি হতে চলেছে? রহস্যময় লাগে তার, সাথে ভয়াবহ। ছেলেরা বাক্যহীন হয়ে চেয়ে রইল। হাত কিরমির করছে কেউ কেউ। জয় ওদের পিঠ চাপড়ে বলল, বড় ভাবি আম্মা আর আপাকে পুরান ঢাকায় নিয়ে যা, আমি আসছি। মামা, একটা গাড়ি দেন ওদেরকে। এমপি বাধ্য ছেলের মতো তীব্র বেগে মাথা নাড়ে। ওসব চিন্তা তোর কেন? ওসব আমার জিম্মাই। হাত করার দিকে তাকিয়ে জয়ের হাসি পেল। তার হাতে বন্দিত্বের শিকল খুব বেমানান। সে মুক্তবাজ, দক্ষ শিকারী। তাকে শিকার করা দুঃসাধ্য। সে চারিদিকে তাকাতে তাকাতে সে বেশ কয়েকবার জোরে জোরে ডেকে উঠল, তরু, তরু। কিন্তু তরু ছুটে বেরিয়ে এসে জয়ের সামনে দাঁড়ালো না। তবু জয় আবারও কয়েকবার গলা ফেরে ডাকলো, যেন তরু শুনতে পায়নি। এবার শুনতে পেয়ে আসবেই আসবে। তুলির কিন্তু বুক মোচড় দিয়ে উঠল।
সে রুখে গিয়ে জয়ের হাতখানা চেপে ধরে বলল, ওভাবে ডাকছিস কেন জয়? শুনতে কেমন লাগছে? যা তুই, যা তো, তুই পাপী। তোর পথে তুই যা, ওসব তোদের জন্য না। জয় দুই হাতের বাহু ফাঁক করে দিয়ে তুলির গলায় মালার মতো হাত ঢুকিয়ে ঝুঁকে বলল, এইবার ফিরে আগে তোরে বিদায় করব বাড়ি থেকে, তোকে সহ্য করা যাচ্ছে না। জয় বেরিয়ে যাবার সময় আবার একবার পেছন ফিরে বেহায়ার মতো হাসল। আজ তাকে কারাবরণ করতেই হতো। এর কারণ অনেকগুলো। কবিরাজ কটা দিন আটক, এটা সহ্য করা জয়ের জন্য সহজ নয়। দ্বিতীয়ত, এমপির ছেলেরা কামরুলের খুনি, জয় আমিরের স্ত্রীকে চাই। তৃতীয়ত, পুলিশ বাহিনী যখন তাকে গ্রেফতারের ওয়ারেন্ট হাতে পটোয়ারি বাড়ির দোরগড়ায় এসে পৌঁছে গেছে, মানে নিস্তারের পথ সংকীর্ণ হয়ে এসেছে। জয়কে নিয়ে যেতেই ছেলেরা পাগলপাড়া হয়ে উঠল। কিন্তু হামজা ভাই হাসপাতালে, তাদের জন্য এখন সেখানে পৌঁছানো অতি জরুরি। এমপি সাহেব একটা নিজের ব্যবহার্য টয়োটা দিলেন। তুলি ঘুমন্ত কোয়েলকে রিমিকে নিয়ে সঙ্গে গাড়িতে উঠল। রিমি অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে, তাকে তুলিরই সামলাতে হবে। কিন্তু তুলি নিজেই অস্থির। আরমিন কোথায়? আরমিনের সুশ্রী মুখটা মনে পড়তে গা শিরশির করে উঠল। আরমিনের সৌন্দর্য ভয়ঙ্কর। আরমিন বলেছিল তাকে হামজার বিরুদ্ধে সাক্ষী দিতে। সেটা কবে, কোন পরিস্থিতিতে? সেই পরিস্থিতি কি এগিয়ে আসছে? আরও বলেছিল এই বাড়িতে কেউ থাকবে না। ঘটনা প্রবাহ কি সেদিকে মোড় নিচ্ছে নাকি? জয় তাকে শাস্তি দেবার উদ্দেশ্যে এমন অন্ধকারে রেখে গেছে কিনা অন্তুর জানা নেই। কিন্তু আমির নিবাসের এই অবরুদ্ধ নিশীথ দুঃসাহসী অন্তুকে নাড়িয়ে দিল। অন্তুর খেয়াল হলো এই ইট পাথরের বাড়িটা আস্ত এক রক্তক্ষেকো রাক্ষসীর অন্তঃগহ্বর। কোথাও একরতি আলো বা দূর অব্দি জনমানবের বিচরণ নেই। অবরুদ্ধ হলরুম অন্তুকে গিলে নেবার আনন্দে নীরবে গর্জন করছে, যা শুধু অন্তুর কানে বাজে। পেছনে জংলি বাগান থেকে শেয়ালের সরু ডাক ভেসে আসছে। আরো কত রকমের জংলি ছোট বড় প্রাণীর নিশীথ চিৎকার অন্তুর শরীরের লোমকূপ অবধি কুঁকড়ে তুলল। নিজের শরীরটা অবধি দৃশ্যমান নয় এখানে। জানালা দিয়ে মাঝে মধ্যে বাতাসের ঝাপটা আসছে, তার সাথে ভেসে এসে নাকে ঠেকছে বহুদিনের অবরুদ্ধ হলরুম ঝেঁটিয়ে আসা ভাবসা গন্ধ। অন্তুর পা চলে না জানলা আটকে দিতে যাবার জন্য। সে সদর দরজার সাথে লেপ্টে বসে রইল। এই ভয়টা অন্তুকে বড় ঘরে প্রবেশের দিন কাবু করেনি। সেই দিন কেবল এক প্রবল উত্তেজনার বাজনা বেজেছিল বুকে। বেশিক্ষণ কিন্তু এভাবে চলল না। ভয়, অস্বস্তি, মানসিক চাপ ও দুর্বলতা অন্তুর গর্ভ অবস্থার ওপর ভারী পড়ল। মাথাটা চক্কর মেরে উঠে পেট গুলিয়ে আসার সাথে সাথে গলগল করে বমি করে ফেলল। কোথাও ছিটে পড়ল বমি, তা দেখারও উপায় নেই। জয়ের এই নিষ্ঠুরতার নাম কি দেবে অন্তু? আচ্ছা, জয় আমির যদি জানতো সে আজ আমির নিবাসের শেষ উত্তরসূরিকে আমির নিবাসে তার মায়ের পেটে রেখেই মা সন্তান দুজনকে অবরুদ্ধ করে যাচ্ছে, সে কি এই কাজ করতো? সে কি করতো তখন? অন্তু ঘন্টা দুয়েক ওভাবে থাকতে পারল না অসুস্থ শরীরে। বমি করার পর গলা আটকে এসেছিল। তার মিনিট দশেকের মধ্যেই দেহটা ধূপ করে লুটিয়ে পড়ল আমির নিবাসের ধুলোর স্তর জমা মোজাইক করা মেঝের ওপর। পড়ে যাওয়ার আগে অন্তুর কানে কেউ ফিসফিস করে, তুই কোন সাহসে গর্ভ অবস্থায় এ শিকারি বাংলোয় পা রেখেছিস মেয়ে? হুমায়রা পটোয়ারিকে জানিস তো তুই? এই বাড়ির ভয়াবহতা সম্বন্ধে কি বেখবর তুই? অন্তুর শরীরটা থরথর করে কেঁপে উঠল। অন্তু এত বড় ভুল কি করে ফেলল? এটা খুব মূল্যবান দুঃসাহস। এই দুঃসাহসের মূল্য এই বাড়ি অন্তুর কাছ থেকে কোন উপায়ে আদায় করবে? এই বাড়িতে সে কি দ্বিতীয় হুমায়রা হতে পারে না? বিগত দিনগুলো সে নিজের ওপর যে জুলুম করে নিজেকে চালিয়ে নিয়ে বেরিয়েছে, এই বাড়ি তার সেই জেদ ও জীবনশক্তি ঘন্টা কয়েকের মাঝেই শুষে নিল। এমপির বাড়িতে রউফের জায়গা হয়েছে ঘন্টা সাতেক আগে। আজ তাদের মিশন ছিল পটোয়ারি বাড়ি। জয় আমিরকে গ্রেফতার পরোয়ানা পাবার জন্য তার কাছে জয় আমিরের সব অপরাধের প্রমাণ না থাকলেও যে কয়েকটা ইতিমধ্যে সংগ্রহ করতে পেরেছিল সেগুলোই যথেষ্ট হয়েছিল। অ্যারেস্ট ওয়ারেন্ট সে থানা পুলিশের হাতে দিয়ে দিয়েছিল। কিন্তু সেই সময় দুপুর 3:30টার দিকে এমপির কাছে তার ডাক পড়ল আলোচনার জন্য। এমপি জিজ্ঞেস করেছিলেন, জয় আমিরকে অ্যারেস্ট করার জন্য কি কি প্রমাণ আছে আপনার কাছে? রউফ হেসে বলেছিল, আমি আপনার কাছে সেই জবাবদিহি করতে বাধ্য নই এমপি সাহেব। ইভেন আমি তো আপনার ডাকে এখানে আসতেও বাধ্য নই। নেহাত আমি ভদ্রলোক বলে আপনার সম্মানে এসেছি। কিন্তু অবশ্যই আমি আমার কাজ সম্বন্ধে সামান্য আলোচনাও করব না আপনার সঙ্গে। এই অপমান এমপি সাহেব গায়ে না মেখে বরং হাসলেন। বেশ, বেশ,
আপনার মতো সাহসী ও নিষ্ঠাবান অফিসার আজকাল বিরল। খুব পছন্দ হয়েছে আমার। কিন্তু আমি শুধু জানতে চাইছি ওর অপরাধ কি। আমাকে মামা বলে ডাকে। আমার খুব খারাপ লাগছে ছেলেটার জন্য। রউফ সাহেব বলেন, অপরাধীর জন্য খারাপ লাগায় আপনাদের নীতি, রাজনীতি। ত- তবে তাকে আমি গ্রেফতার আপাতত একজন সাসপেক্ট হিসেবে করলেও সে মূলত একজন দাগী ক্রিমিনাল। তা শীঘ্রই প্রমাণ হবে আদালতে। তো কি এবারে ফাঁসি? ফাঁসি না হলেও দীর্ঘস্থায়ী কারাবাস তো হতে পারে। পারবেন তো? কে ঠেকাবে? আপনি? এমপি সাহেব হাসলেন। হামজা পাটোয়ারিকে চেনো অফিসার? যায় আসে না। আসে আসে। মন্ত্রীদের সাথে হ্যান্ডশেক করা স্নেহের জুনিয়র হামজা। আমার মতো এমপির কথা না হোক, মন্ত্রীদের কথা মানতে হতেই পারে। রউফের মুখে কোনো হেলদোল না এলেও ভেতরে ভেতরে সে একটু চিন্তিত হয়ে গেল। এবং নিজের জীবন ও না চাকরি নিয়ে তো অবশ্যই সংশয় রয়েছে। এমপি প্রস্তাব দিলেন, আপনার বাহিনীর আগ্রাসন স্থগিত রাখুন। আমার একটু আলাপ আছে ওর সাথে। না না, ভয় পাবেন না। আমি নিজে তুলে দেব ওকে আপনাদের হাতে। বরং আমি ছাড়া ওকে আপনারা কনভিন্স করতে পারবেন বলে মনে হয় না। এক হতো যে সে শুধু জয় হতো। ও হচ্ছে হামজার কলজার টুকরা। ওর গায়ে হাত মারলে আপনি হামজার কলজার খোঁচা মারবেন। এরপর কিছু নিয়ন্ত্রণে থাকবে না। কিন্তু আমি পারবো। এবং এখন রউফ মোটামুটি সন্তুষ্ট। জয় আমির ধরা পড়েছে। ধরাটা কঠিন ছিল না অবশ্য, কিন্তু ধরে রাখা কঠিন। যেটার ঝুঁকি এখনো কাটেনি। জয় আমিরকে ধরে রাখা তার শাস্তি পর্যন্ত নিয়ে যাওয়া অবধি সব ঠিকঠাক থাকলে তবে হয়। জয়কে হেফাজতে নেওয়া হয়েছে রাত ৯টার দিকে। তব কয়সার ঘড়ির দিকে তাকালো। এখন রাত ১১টা ২৩ মিনিট। এমপি সাহেব এখন পর্যন্ত ২টো পাইপ শেষ করেছেন। পাইপ সেজে দিচ্ছে তার কাজের লোক। তিনি ধোঁয়া টানছেন। দ্বিতীয়বার পাইপ শেষ করে এমপি সাহেব বললেন, আপনি এবার যেতে পারেন। নিশ্চিন্তে যেতে পারেন। জয়কে কেউ বাঁচাতে পারবে না। আপনি এখন এই নিশ্চয়তা কিভাবে দিচ্ছেন? এত সব প্রমাণ আপনার কাছে, তাও আপনি ভাবছেন ও খালাস হয়ে যাবে। আপনি নিজেই নিজের ওপর ভরসা রাখতে পারছেন না। খোঁচা মারা কথা। রউফ এটা টের পেল। কিন্তু টের পেল না এমপির গভীর চাল। সে বিভ্রান্ত হয়ে বেরিয়ে গেল এমপির বাড়ি থেকে। এমপি চোখ বুজে নিজের আসনে বসে রইলেন। এমপি প্রায় ২ দিন পর্যন্ত জানতেই পারেননি ওর ৩জন লোকের কি হাল হয়েছে হামজার বড় ঘরে। তিনি তার সেক্রেটারি দিয়ে হামজাকে কল করিয়ে বললেন, এই কাজ কে করেছে। হামজা খানিকক্ষণ পর কল ব্যাক করে বলল, জয় মেরেছে। বাদ দিন, এসব হতে থাকে। হয়তো মেজাজ খারাপ ছিল, কিছু ঝামেলা হয়েছে, মেরে দিয়েছে। আমি ওকে বুঝিয়ে বলবো। ডাহা মিথ্যা কথা। কামরুলকে মেরেছে জয়ের বউ। কিন্তু দুই ভাই বাটপারি করলো এমপির সাথে। কিন্তু এমপি সাহেব জানেন না হামজা নিজে জয়ের বাটপারি স্বীকার করেছে। জানা নেই জয়ের আগে কখনো হামজাকে মিথ্যা বলেছে কিনা। মানে জানা নেই জয় এর আগে যে হামজাকে মিথ্যা বলেছে কিনা। এমপি সাহেব তো বহুক্ষণ বিশ্বাস করতে পারেননি ব্যাপারটা। ওর মাথায় শুধু একটাই কথা হইলো, মেয়ে লোক না ঘাতকিনী। বাপ্পি আবদার করেছে ঘাতকিনীকে তার চাই। ভাতিজার আবদার এমপি ফেলতে পারেন না। কি- কিন্তু এটা তো ব্যাপার না। আসল ব্যাপার হলো পরদিন এমপির গোয়ালের পোষা এক পুলিশ জানিয়ে গেল রউফ কাউসার হামজার বিরুদ্ধে আসা অভিযোগের নথি সরিয়ে রেখেছেন। সেখানে সীমান্তর খুনি হিসেবে হামজা ছিল এবং তার সাক্ষী প্রমাণও। এমপি সাহেব বিস্ময়ে হা করেছিলেন অনেকক্ষণ। অনেকটা বাতাস গালে ঢোকার পর তিনি হুঁশ ফিরে পেলেন। হামজাকে তিনি আগে পরেই ভয় পান। হামজা একটা বিচ্ছু। এই তো সপ্তাহ কয়েক আগে তিনি জানতে পারলেন ওই বিচ্ছু সামনের সংসদ নির্বাচনে প্রার্থী হবে এই আসনের। সেই দিনের বিস্ময়ের কাছে এইসব কিছুই না। সেই দিনের পর তিনি ৭ দিন হা হয়েছিলেন একাধারে। এই আসনে হামজার প্রার্থী হওয়া মানে উনি ফিনিশ। হামজার জন্য মরণ ভয় জেগেছে সেই দিন থেকে। তিনি শুধু অপেক্ষা করছিলেন সুযোগ বুঝে হামজার জানাজার নামাজে শরিক হবার। কিন্তু এরই মাঝে দুই ভাই উনাকে আবার হা করে দিয়েছেন। সেক্ষেত্রে একজন সচেতন নাগরিক হিসেবে তিনি কোনোভাবে আর বেশি দিন ওই দুই বিচ্ছুকে দুনিয়ায় রাখতে পারেন না। কিন্তু মজার ব্যাপার হলো উনার বিশেষ পরিশ্রম হচ্ছে না। দৈব দলে সব পথ তৈরি হয়ে আছে দুই ভাইয়ের মরার। তিনি শুধু সামান্য আঙুল ঘুরাবেন। হামজা এমনিতে আধমরা হয়ে গেছে এবং সেটা কাকতালীয়ভাবে আজই। সব তৈরি। তিনি শুধু ১০ মিনিটের এক ছক এঁকেছেন। তিনি উপরমহলে অনুরোধ করেছেন, কিছু বন্দী আছে হামজার হেফাজতে। তাদেরকে মারতে জয় আমিরকে এক রাতের জন্য কারাগার থেকে ছাড়াতে হবে। বন্দীদেরকে খালাস করে আবার সহি সালামতে কারাগারে চলে যাবে জয় আমির।
এমপি সাহেব আরেকটা পাইপ সেজে দিতে বললেন কাজের লোককে। জয় আবার কারাগারে ফিরবে নাকি খোদার কাছে, সেটা তিনি ঠিক করবেন। হামজা চেতনা ফিরে পেল ভোর 4টার দিকে। শরীরে এক ধরনের অসাড়তা। চাইলেই সেই তার আঙুলগুলোকে নাড়াতে পারছে না। তার নিস্তেজ চোখ দুটো কিছু খুঁজছিল। রুমটা অন্ধকার। সে কি পটোয়ারি বাড়িতে নিজের বিছানায় শুয়ে আছে? রিমি কি এই অবস্থায়ও তার কাছে আসেনি? কিন্তু টের পেল সে আসলে তার মাথার কাছে ঝুঁকে বসে ঝিমুতে থাকা জয়ের মুখটাকে খুঁজছে। হামজার প্রখর অনুভব শক্তি গন্ধে অনুমান করল সে হাসপাতালে শুয়ে আছে। হাতে ক্যানুলার সুচ ফুটানো জায়গায় একবার টনটন করে উঠল। কিন্তু যে কোনো অঙ্গেই মস্তিষ্কের নির্দেশ দেরিতে পৌঁছাচ্ছে। ধীরে ধীরে চেতনা আসার সঙ্গে সঙ্গে তার সামনে তার জীবন এসে দাঁড়ালো। অন্ধকারে জীবনকে স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু অনুভূতিটা হামজার বুকে চাপ ফেলল। এই অন্ধকার কিসের? শেষ রাতের, নাকি তার শেষ জীবনের? প্রতীকী অর্থে তো দুটোরই শেষ। তবু পার্থক্য আছে। রাত শেষ হলে আলো ফোটে, মানুষের জীবন শেষ হলে অসীম অন্ধকার। সে জীবনের শুরুতে না খেয়ে চুপ থাকতে শিখেছিল, খাতার অভাবে কার্টুন বক্সের খাপে লেখা চর্চা করেছে, আঘাত হজম করে কুটবুদ্ধি পাকাতে পটু হয়ে জন্মেছে। 12 বছর বয়সে জানতে পেরেছে তার কোনো পরিচয় নেই, না আছে সে সম্ভবত বস্তির কোনো নোংরা কুঠুরিতে বড় অবহেলার সাথে জন্মানো এক অপ্রয়োজনীয় জীবন। নবজাতকের কদর বড়লোকেদের থাকে, গরিবদের কাছে নবজাতক সবজির খোসা। হামজার মনে পড়ল তার ওই রসে জন্মানো দুটো শিশু কিনা তার চেয়েও বড় অভাগা ও অবহেলিত ছিল, যাদের মা তাদেরকে ভ্রূণ থেকে মানব শিশুতে অবধি পরিণত হতে দেয়নি। বাথরুমের কমোডের নিচে ফ্লাশ হয়ে চলে গেছে তারা। কি আশ্চর্য! হামজার শরীরটা থরথরিয়ে উঠল। তার খুব ভয় করছে। অন্ধকারটা ভালো না। জয় কোথায়? হামজা কি করে পারে জয়কে দৃষ্টির বাইরে রেখে এভাবে পড়ে থাকতে? তার কিছু ছিল না। পরে সে দুটো জিনিস কামিয়েছে, জয় ও ক্ষমতা। একটাকেও সে হেলায় ফেলতে পারে না। সে চেঁচিয়ে ছেলেদেরকে ডাকতে চাইল। সে জানে বাইরে তারা অপেক্ষা করছে। দিনাজপুর থেকে কেউ আসেনি, তার কেউ নেই কোথাও, এই জন্য কেউ আসেনি। কিন্তু তার ক্ষমতা আছে। সেটা কোথায়? টুট টুট শব্দ হচ্ছে, খুব দ্রুত। শেষ রাতের নিস্তব্ধতা অন্ধকার কেবিনে এই টুটটুট শব্দটা হামজাকে অস্থির করলো। কিসের শব্দ এটা? নার্স খুব বিরক্ত। শেষ রাতে রোগীর সমস্যা হওয়াটা উচিত না। এমন সময় তারা একটু জিরিয়ে নেয়। হামজার হার্টবিট 120 থেকে 122 পর্যন্ত উঠেছে। এটা খুব তাড়াতাড়ি 140 ছাড়িয়ে গেল। কিছুক্ষণ থতমত খেয়ে নার্সের হুঁশ এলো। দ্রুত, এখন অ্যাডোনোসিন পুশ করলে খারাপ কিছু হতে পারে। অ্যাডেনোসিন পুশ করার পর হামজার মনে হলো সে মরে যাচ্ছে। তার দম বন্ধ হয়ে এলো। বুকে ভয়ানক ব্যথা উঠে গেল। সে হাত তুলে বুকে রাখতে চেয়েও পারল না। বাঁ হাতের ক্যানোলা, ডান হাতের মধ্যমা আঙুলে এক্সিমিটার, সেন্সর ক্লিপ লাগানো। তার জয় কোথায়? রিমি কি আসবে না? হামজার চেনা মুখগুলো ঢাকা পৌঁছাতে সকাল 8টা বাজলো। তখন রিমি ভীষণ রকম কাহিল। মানসিক অস্বস্তি তার শরীরকে দুর্বল করেছে। ছেলেরা গিয়ে হামজার কেবিনের সামনে নিয়ে এলো ওদেরকে। কিন্তু রিমির হাত পা থরথর করে কাঁপছে। সে কিভাবে ওই মানুষটার সামনে গিয়ে দাঁড়াবে? শেষবার যখন দেখা হয়েছিল, রিমির ভেতরে যে ঘেন্নাটা ছিল তা এখনো আছে। থাকলে সেটার ধরন কেমন? লোকটা ঘুমিয়ে আছে। হার্ট মনিটরিং ডিভাইসের টুটটুট শব্দটা ছাড়া কেবিনটা নিঃশব্দ শীতল। তুমি দেখলো লোকটার হার্টবিট 88 থেকে হুট করে বেড়ে 94 হচ্ছে, আবার কমে 85-তে আসছে। মাথার ওপর বিশাল ব্যান্ডেজ, হাতের বাহুতেও। শরীরে বিভিন্ন স্থানে ত্বক ও মাংস ছেঁড়া, সেসব স্থানে ওষুধের প্রলেপ। প্রশস্ত লোমস্য বুকের ওপর ছোট ছোট ইসিজি প্যাচ লাগানো। বিশাল দেহটা পড়ে আছে বেডের ওপর। রিমির বুকের ভেতর মুচড়ে উঠল। এমন বিশ্রী ভয়ঙ্কর কোনো দৃশ্য রিমি আগে কখনো এমন খুঁটিয়ে দেখেনি। রিমি দরজার কাছে দাঁড়িয়ে রইল। কোয়েল মামার এই অবস্থায় খুবই চিন্তিত। সে বুঝতে পারছে না মামার কি হয়েছে, গায়ে এসব লাগিয়ে শুয়ে থাকার মানেটা কি। সে গিয়ে মামার কানে ফিসফিস করে ডাকলো, বলো মামা, এই মামা, কি হয়েছে তোমার? ওঠো, অমলা আসছে, মাম্মাম আসছে, মামুনি আসছে, উঠবে না? খুব পরিশ্রম সাধ্য এক চেষ্টার পরে সে উঠে বসলো বেডের ওপর। প্রায় হামজার গায়ের ওপর চড়ে বসে ডাকলো, বাবাকে খুঁজতে হবে বুঝলে, ওঠো। তোমার কি খুব ব্যথি অসুখ হয়েছে? আমি তো বুঝতেছি না। হামজা উঠছে না দেখে পেছন ফিরে মামুনির দিকে তাকায় সে। মামুনির কেন চোখ চিকচিক করছে।
মামুনির উচিত ভেতরে এসে তার সঙ্গে মিলে মামাকে ডাকা, কিন্তু তার ডাকে হামজার হাত নড়ে উঠল। সকালের ওষুধ দেওয়ার জন্য নার্স এসে দাঁড়ায়। হামজা কোয়েলকে দেখে বুড়ির মতো বেডের এক টুকরো জায়গায় বসে আছে, তার মুখের দিকে ঝুঁকে। হামজার বুকের ভেতর চিনচিন করে উঠল। মৃদু হাসি দেখা গেল ঠোঁটে। অস্পষ্ট উচ্চারণ করল, আমার আম্মা। এক্সিমিটার ক্লিপ লাগানো হাতটা দিয়ে জড়িয়ে নিল নিজের সাথে কোয়েলকে। নার্স বাধা দিতে আসে। হামজা চোখের ইশারায় শুধু তাকালো একবার, ইশারায় চলে যেতে বলল। নার্স ভীত পায়ে দ্রুত বেরিয়ে যায়। তখন হামজার চোখ কিছু খুঁজছে, একটি চিন্তিত গম্ভীর মুখ, যে এখন নার্সের সাথে গায়ে পড়ে ঝগড়া করবে, ডাক্তারকে ধমকাবে, হুমকি দেবে হামজাকে এক্ষুনি ঠিক করার জন্য, নয়তো ডাক্তারের বউ বাচ্চা শেষ। হামজার হৃদস্পন্দন ধাই ধাই করে 102 উঠে গেল। সে এতক্ষণে টের পেল তার পিঠ শরীরের অন্য অংশের চেয়ে অবশ। দরজার কাছে ছিপছিপে দেহের একটি শাড়ি পরিহিতা নারী দাঁড়িয়ে। হামজা চোখ ভরে দেখে নারীটিকে। একটু শান্ত হয় ভেতরটা, হাসে অল্প, বিড়বিড় করে বলে, কাছে আসবে না? এখনো ঘেন্না লাগছে? রিমির চোখের পানি মেঝেতে পড়ে, তা দেখেও হাসে হামজা। রিমি ধীরে ধীরে এসে চেয়ারটায় বসে। রিমির শরীরের চেনা গন্ধটা হামজার নাকে প্রবেশ করে। তার রিমিকে খুব গভীরভাবে ছোঁয়ার আবেশ জাগে আচমকা। জয় কই? রিমির মুখে ক্ষোভ ফুটে ওঠে। আর খোঁজ কেন? হামজার ভালো লাগলো এবার একটু। রিমি জয়কে সতীন বলার যৌক্তিক কারণ আছে। আমি ভেবেছিলাম তোমরা আসবে না, তার আগেই আমি না আসাই তো উচিত ছিল। কেন এসেছি জানি না। রিমির গলা ধরে এলো। এক চিমটি পানি জমাট হলো চোখের কোলে। হামজা হেসে ফেলল। তুমি কেঁদে ফেললে কিন্তু আমি বুঝে যাব কেন এসেছো। রিমি যেন সত্যি সত্যি ভয় পেয়ে ব্যস্ত হয়ে কান্না লুকাতে। হামজার হাত নড়াই। তার স্নায়ু দুর্বল, শরীরের অঙ্গে মস্তিষ্কের নির্দেশ দেরিতে পৌঁছাচ্ছে। তার কি অসুখ হয়ে গেছে কে জানে, তবুও লোকটা সর্বোচ্চ শক্তচিত্তে নিজেকে একদম সুস্থভাবে উপস্থাপন করতে তৎপর। রিমি হাত দুটো হামজার কপালে ছুঁয়ে দেয়। এই ছোঁয়া রিমিকে কাঁপিয়ে তোলে। আপনি ফিরে আসুন। কোথায়? যেখানে এবং যেভাবে আমি আপনাকে পেয়েছিলাম। বোকা নারী, তুমি খুবই সুন্দরী একজন নারী, কিন্তু ধরো, কখনোই আয়নায় নিজের সৌন্দর্য দেখোনি আগে, হঠাৎই একদিন দেখলে, তা বলে তুমি কি সেই দিন সুন্দরী হলে? আগে ছিলে না? রিমি হামজার হাত খামচে ধরে। হাতটা মৃদু কাঁপছে, সেই মতো রিমির বুকটাও কাঁপছে। কি হয়েছে লোকটার? আমি আগেও এই আমিই ছিলাম, শুধু তোমার চোখে ধরা পড়েছি হঠাৎ। তার মানে তুমি আমার এই আমিকেই ভালোবেসেছো গিন্নি? কে বলেছে আমি ভালোবাসি আপনাকে? তোমার চোখের পানিকে জিজ্ঞেস করলে তাই বলবে। রিমি ছটফট করে উঠে ঠোঁট কামড়ে ধরে। আমার সামনে আপনার এই বিশ্রী রূপ না আসলেও পারত। অর্ধাঙ্গিনী মানেই তো সবকিছুর অর্ধেক অর্ধেক। পাপেরও? পালাতে চাইছো কেন? আমি আপনার পাপের ভাগ চাই না। ভালোবাসায় পাপ থাকে না। তুমি জানো না তাহলে, ভালোবাসাই তো পাপের বাপ। যে কোনো কিছুতে ভালোবাসলে সেখান থেকে পাপের জন্ম হয়। ভালোবাসাকে পেতে মানুষ সমস্ত সীমা অতিক্রম করে। সীমার ওপরেই তো পাপ, রিমি। রিমি উত্তরে বলছে, যেমন করে আপনি ক্ষমতাকে ভালোবেসেছেন, আমি তোমাকেও ভালোবেসেছি। রিমি তীব্র প্রতিবাদ করে ওঠে, মিথ্যা কথা। সত্যি কথা রিমি, কিন্তু সেই ভালোবাসায় আমার অতীত ও ভবিষ্যতের চাহিদাকে কোরবান করার শর্ত নেই। তাহলে এটা কেমন ভালোবাসা? আমি জানি না রিমি, কিন্তু তুমি আমায় ঘেন্না করো না। আমার প্রয়োজন তোমাকে। আমি আপনার প্রয়োজন হয়ে থাকতে চাই না। তাহলে কি চাও? চাইলে পাবো? দেবার মতো হলে যে কোনো কিছু পাবে, চেয়ে দেখো। কথাটা রিমি জেদে অথবা আবেশে উচ্চারণ করে বসল। তালাক চাই আমার, তালাক দিন। হামজা চোখ দুটো বুজে ফেলল। কিছুটা সময় তার বুকের ওঠানামা থেমে রইল। এরপর আস্তে আস্তে হাসি ছাড়ল ঠোঁটে। তোমার অন্তরে আমার পাপের যে কালি লেগেছে, তা তালাকের কাগজ দিয়ে ঘষতে উঠবে না রিমি। বৃথা চেষ্টা করে কি লাভ? মেনে নাও। অসম্ভব। আরমিনের মতো কথা বলো না। সে আর তুমি এক নও। তাকে ভয় পান? সে তাহলে সত্যিই সফল। তার মতো হতে আমায় কি করতে হবে বলুন? আমি তার সঙ্গে যা যা করেছি এবং করব, তোমার সাথে তা হয়নি। কি করবেন? কি করবেন আপনি তার সঙ্গে? ভাবতেও পারবে না এমন কিছুই করব। জয় কোথায়? রিমি চুপ করে তাকিয়ে রইল হামজার দিকে। ভীষণ সুদর্শন, শক্তপোক্ত, বলিষ্ঠ পুরুষ, কিন্তু চেহারায় এক ঘাতক নীরবতা আছে। এখন দেখতে তা স্লান লাগছে।
এই অবস্থায় জয়ের গ্রেফতারের খবর দিয়ে পরিস্থিতি বেসামাল করার সাহস হয় না রিমির। তুলি ঢোকে কেবিনে। হামজার সাথে তার সম্পর্ক ছিল অদ্ভুত। হামজার ভালোবাসা দুর্বোধ্য, সেটা কেউ পেলেও টের পায়নি। ক্ষোভও ছিল হামজার ওপর তুলির। কিন্তু এই মহাক্ষণে এসে হামজার দিকে তাকিয়ে তুলির বুক কেঁপে উঠল। তার মনে হলো যা হয়েছে তা না হলেও হতো। তুলির শুধু মনে হলো আরমিন কেন বলেছিল পটোয়ারি বাড়ির কেউ থাকবে না, আর ধ্বংসের কতটুকু নিকটে অথবা দূরত্বে দাঁড়িয়ে। রাতটা পুলিশ ফাঁড়ি কাটানোর পর পরদিন সকালে জয়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। পরাগকেও আনা হয়েছে সেখানে। এরপর পুলিশ ফাঁড়ির আলাদা একটা ডিটেনশন সেলে জয়কে স্থানান্তর করা হলো। দেশের আইনের ব্যবস্থা জয়কে হাসালো। তাকে আজ রাতে খালাস করা হবে। তারই প্রস্তুতি চলছে আলাদা ট্রিটমেন্টের মাধ্যমে। নয়তো সে যা স্বীকারোক্তি দিয়েছে, এতক্ষণে আদালতে নেবার অর্ডার আসার কথা। কিন্তু সন্ধ্যার দিকে কবিরকেও পুলিশ ফাঁড়িতে হাজির করা হলো। জয়ের দেওয়া টাকাগুলো পুলিশদের মন নরম করে দিয়েছে। জয় বসেছিল ডিটেনশন সেলের দেওয়াল ঘষে। তাকে দেখে কবিরের চোখ দুটো গোল গোল হলো। অশান্ত গলায় বলল, আপনি এইখানে কি করছেন ভাই? স্যাহ, ভাবলাম তোর বিয়েটা দিয়ে মরবো। তোর ওপর একটা দায়িত্ব আছে না? কিন্তু চেহারার যে হুলিয়া বানাইছিস, কোনো হিজড়াও বিয়া করতো না তোর লাগে। অবশ্য তুই চাইলে আমি একটা লেডি মানকি ধরে আনতে পারি তোর জন্য। বানর হলো মানুষের অরিজিনাল। আমি তোর জন্য কোনো বিবর্তিত প্রোডাক্ট প্রেফার করব না। মেয়ে লোকের অরিজিনাল হলো মেয়ে বান্দর, বুঝলি? কবির জয়ের পাশে মেঝের ওপর ঠেসে বসে অস্থির হয়ে বলল, আপনি এইখানে কেন? জয় হাসে, এইখানেই তো থাকার কথা আমার। পাপিকে কারাগারে দেখলে মানুষ অবাক হওয়ার দিন যাবে কবে রে কোবরা? কবিরের চোখে ভয় ও কাতরতা। সে জয়কে এখানে মানতে পারছে না। সে বলল, বাজে কথা ছাড়েন ভাই। আপনারা এখানে আনলো কেমনে শালারা? জয় তাকালো কবিরের দিকে, শান্ত গলায় বলে, জয় আমি তোদের সবার মহানুভবতার সামনে এক ঋণী কুত্তা। এই যে এতগুলো দিন পুলিশ হাজতে চামচকির মতো গড়াগড়ি খাইলি, অথচ আমি একবার দেখতে পর্যন্ত যাই নাই। তোর ভেতরে বিদ্রোহ জাগে নাই আমার বিরুদ্ধে? আপনিই যদি না থাকেন, এই কবিরের বাইরে কি কাম? জয় বুকের বাম পাশটা চেপে ধরল। ও, সেন্টিমার ডায়লগ দেশ না বাপ, আমার বমি আসে ওয়াক। কবির রাগান্বিত চোখে তাকায়। জয় শুকনো হাসে। ভাবি ভালো আছে ভাই? ওরে শালা বেইমান, আমি জেলে আইছি, এতক্ষণে আমারে একবার জিগাইলি না, আর ওই শালির খবর করতেছো? কবিরাজের গাছ খাওয়াইছে তোরে? আমার মাপ চাওয়া বাকি এখনো। এহ, কি বাবদে? কত বেয়াদবি করছি, কত অসম্মান করছি। তখন আমার বউ ছিল না, কিন্তু সেই মেয়েটাই ছিল এখন যে মেয়ে। জয় হো হো করে হাসে। সত্যি জাদুটোনা করেছে নাকি তোরে? সর্বনাশ, ভালো মানুষের পোকা কুরকুর করতে দেখতেছি কেন আমি তোর ভেতরে? কোবরা, পুলিশের ঘা পেলে সাপ ও সোজা হয়ে চলে, এই নীতি কাম করতেছে তোর ওপর? বহিষ্কার, আমার দরবার থেকে বহিষ্কার করা হলো তোকে। তুই আমার অযোগ্য সাগরেদ প্রমাণিত হইছিস। এবার কবির বলছে, হামজা ভাই কই ভাই? কিছু তো কন, আপনি এইখানে? তোরে জয় আমির বলছে। তোর কি মনে হয়েছিল এক তুই মুখ না খুললে জয় আমির অমর হয়ে যাবে? এইসব কথা আসতেছেন কেন ভাই? আপনারে আনছে কেমনে ওরা? সাহস কি বেশি হয়েছে গুচাটা কুত্তাগুলোরে? হামজা ভাই মিটফোর্ডের বেডে পড়ে আছে। তোর পেয়ারের ভাবি তার শ্বশুর বাড়ি, আমি আমার শ্বশুর বাড়ি। আর কিছু জানতে চাইলে দ্রুত প্রশ্ন কর। আগামী 2.5 মিনিটের মধ্যে আমি ঘুমাইয়ে যাব। কবিরের গলা শুকিয়ে এলো। জয় হেলান দিয়ে বসে থাকে দেওয়ালের সাথে। চোখ বুজে হেলান দিয়ে বলে, তোর কাইলি ছুটি কোবরা। তোর ভাবির একটু খেয়াল মেয়াল রাখিস। শাড়ির আবার কেউ নাই, এতিম। কবির বলছে, ভাই এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। বাইর হলে আমি আপনি একসাথে বাইর হব। তাই নাকি? আমার পাপের 10% তোর আছে? তোর মা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যাচ্ছে, আর তুই নিমক হারাম শালা পরের চ্যাংড়ার জন্য গ্যারান্টি হয়ে বসে আছিস এখানে? কবির এতক্ষণে খেয়াল করে জয় আমিরের গলায় গামছার মতো একটা ওড়না ঝুলছে। কবির লুকিয়ে মুচকি হেসে বলে, আপনি গিয়েছিলেন মার কাছে? জয় আচমকা চোখ তুলে তাকালো কবিরের দিকে। কাঁধে হাত রেখে বলল, যার পরিবার আছে তার জন্য পরিবারের ওপরে কিচ্ছু নাই কবির। তোর বাপ পঙ্গু, তোর মার একমাত্র ভরসা তুই। আমি তোর ধ্বংসকারী। মূর্খের মতন আমার পিছনে জীবন ক্ষয় করতেছিস। তোর সৃষ্টিকর্তা দুজন তোর প্রতীক্ষায় বসে আছে দরজা খুলে। উত্তরে কবির বলছে,
আপনার প্রতীক্ষায় কেউ নাই? জয় অবাক হবার ভান করে হেসে ফেলল। আছে নাকি? বলিস কি রে? আছে। ভুয়া কথা। আমার কোনো মা নাই। খালি মাই অপেক্ষা করে না। এবার জয় আমির বলছে, আর কেউ করে না? আমি যখন খেলতে যাইতাম এর ওর নাক ফাটাইয়া আসবো। কেউ আমারে ধাক্কা দিয়ে ফেলে আমার হাঁটুর চামড়া ছিলে দেবে। এই চিন্তায় আমির বাড়ির ব্যাটার বউ আমির নিবাসের ফটকের কাছে লাঠি নিয়ে দাঁড়াই থাকতো। কোনোদিন মারতো না। আমি আমির বংশের চ্যাংড়া। আমারে মারার সাহস কার? তারপর আর কেউ করে নাই আমার অপেক্ষা। উত্তরে কবির বলছে, আপনি এখন আর বাচ্চা নাই। এখন যার করার কথা সে এই অবস্থায় মার চাইতেও বেশি সে আপনারে ঘেন্না করে। এটা তো আপনার দোষ ভাই। জয় মাথা দুলিয়ে হাসে। দুই চারটা দোষ থাকলে তো ভালোই রে। এখন আর একজন আছে। আপনি হামজা ভাইরে চিনেন? দুনিয়া ওলট পালট করে ছাড়বে। জয় চোখ বুজে হাসে। আমার জন্য এই দুনিয়া নাকি আমার দুনিয়া? কবির অস্থির হয়ে বলল, কি বলতেছেন? জয় ডাকে, কবির। ভাই। ধর জিন্নাকে বড় সাহেব খুন করেছে। কবির ছিটকে উঠল। অসম্ভব, হতেই পারে না। মুখ চেপে ধরল জয়। চুপ শালা। আমি যতটা বিশ্বাস করি তাকে, তুই তার চাইতেও বেশি। হামজা ভাইয়ের জান আপনি। এসব কথা মুখে আনতে নেই ভাই। ভুল বুঝছেন। ওই মুরসালিন মহান জঙ্গি। কিছু ভুলভাল বুঝাইছে আপনারে। সঠিক কি? কবিরের কাছে এর উত্তর নেই। সে শুধু এই জীবনে হামজা ও জয়ের ভাঙন দেখতে পারবে না। তার আগে তার চোখ উপড়ে ফেলা হোক। জয়কে সে চিনতে পারছে না বলে মনে হলো তার। তার শরীরে অত্যাচারের ব্যথাগুলো আর অনুভূত হচ্ছে না। এখন শুধু তার খুব বুক জ্বলছে। ভাই, ভাবিরে ওই বাড়িতে রাখছেন? ওইখানে ভাবিরে নিয়ে থাকার প্ল্যান আছে? তাই? খুব খুশি মনে হচ্ছে? খুশিই তো ভাই। এই জীবনে আপনার একটা সংসার দেখার চাইতে খুশির আর কি হতে পারে? জয় ছাদের দিকে মুখ তুলে একটা ছোট্ট হাসে। হুম। কার সংসার? আপনার আর ভাবির। ভাই আপনি চাইলে পারবেন। চাওয়া অন্যায়। এত জটিল কেন লাগতেছে সবকিছু? ধুর। সহজ ছিল কবে? সেই তারিখটা বল। এখান থেকে খালাস হওয়া শুধু সময়ের ব্যাপার। তারপর যাচ্ছেন তো নিজের বাড়ি। ভাবিও ওইখানে। খুব সহজ হয়ে যাবে। এইখান থেকে খালাস হয়ে আমি ওইখানে যাব। তুই শিওর? কবির ওপর নিচ মাথা দুলাই। জয় হাসল। আমার তীর্থে যাওয়ার সময় হয়ে গেছে রে পাগলা। বাঁচতে চাইলে আন্ডারগ্রাউন্ড হওয়া লাগবে। আর আমার সাথে যাইতে ও জীবনেও রাজি হবে না। আমাদের পথ আলাদা। তাহলে বিয়ে কেন করলেন? আমি করি নাই, হয়ে গেছে। বিয়ে করলে কসম ওরে করতাম না। কবির ক্ষেপে উঠল। কারে করতেন শুনি? অন্তত ওরে না। ও সুপুরুষ ডিজার্ভ করে কোবরা। আমি অন্তত ওর জন্য না। কিন্তু ও তো আপনার জন্য। জয় তাকাই। কবির মাথা দুলাই। হ ভাই, আপনি জীবনে এমন কোনো চেংড়ির বিয়ে করতেন না যে কাপুরুষ ডিজার্ভ করে। আমি চিনি না আপনারে। জয় কথা বলে না। কবির আবার বলে, আন্ডারগ্রাউন্ড হওয়া লাগে ভাবিরে নিয়া হন। জোর করে হলেও। আমার আবদার এটা আপনার কাছে। জয় হেসে ফেলল। জোর করে? কিসের ঠেকা আমার? আছে। আমার সাথে মিথ্যা বললেন না ভাই। আপনি এইখান থেকে বের হয়ে ভাবির কাছে যাবেন। আমি জানি। আমিও চাই এইডাই। আমিও যাব আপনার সাথে। তারপর ভাবিরে নিয়ে হিলিবন্দর পার করেই ভারতে। দরকার পড়লে নেপালে চলে যাবেন একদম। যতদিন না হামজা ভাই সব কেস সল্টে দিয়ে ততদিন দেশে ফিরবেন না। বেশি দিন লাগবে না। তারপর ফিরে আমির নিবাসে চিরকাল। বাড়ির ছেলে বউ নিয়ে বাড়ি ফিরবে না? জয় হ্যাঁ না কিছু বলল না। আনন্দে উচ্ছ্বাসিত হয়ে আছে কবিরের মুখ। তার ক্লান্ত ক্ষতবিক্ষত মুখে শান্তির রেখা ফুটে উঠেছে। উপর হলের নির্দেশে জয় আমির ও কবিরকে মাঝরাতের অন্ধকারে মুক্ত করে দেওয়া হলো পুলিশ ফাঁড়ি থেকে। জয় আমিরের শুকনো হাত কিছুটা লাল তরল মাখানো আছে। এসব কাজ উপরমহল করে না। জয় আমিরদেরকে দিয়ে করানো হয়ে থাকে। জয় আমির ও কবির বড় ঘরে কাজ ছেড়ে বের হলো। তখন প্রকৃতিতে রাত ৩টা। জয় আমিরের সাদা ধবধবে লুঙ্গিতে রক্ত, হাতের কবজিতেও, কপালের ওপরেও। গলায় তখনও ওড়নাখানা ঝুলছিল। জয় সেই ওড়নায় রক্তগুলো মুছতে মুছতে রাস্তায় নেমে এলো। রাস্তায় একটা কুকুরও নেই। ঝিঝি পোকারা ভয়ে ডাকা বন্ধ করে দিয়েছে বোধহয়। কবিরের মেজাজটা থমকে ছিল। যা ঘটল বড় ঘরে তা কবিরকে খুব একটা সুখী করতে পারেনি বোধহয়। তবুও কিছু একটা তাকে সপ্রতিভ করে। সে জয়ের কানে ফিসফিস করে বলে,
এইভাবে ওড়নার মালিকের সাথে নিজেকে ঘষে পাপগুলো মুছে ফেললেও পারেন। জয় নিঃশব্দে হাসে। ওড়নার মালিক আমাকে এ অবস্থায় দেখে বড়জোর ঘেন্নায় একদলা থুতু ছুঁড়ে দিতে পারে, নিজেকে এগিয়ে দেওয়ার না পাপের ভাগ নিতে। আর তুই আমাকে থুথু খাওয়াতে নিয়ে যাচ্ছিস কবির? আমার এই মুহূর্তে একবার শুধু রাজধানী যাওয়া জরুরি। ওই শালে আত্মহত্যা করে নেবে, তবুও এখন আর আমার সাথে যাবে না। আপনি রাইখে যাইতে পারবেন তারে এখানে? সকালের আলো ফুটতে যদি আপনার এনকাউন্টার করতে বাহির হয় পুলিশ শালারা, ওগরে মনে কহন কি চাই কওয়া যায়? আবার চিরুনি তল্লাশি নাটক শুরু করব। আরে কার কাছে রাইখা যাচ্ছেন? কবির জানে জয় আমির রাজধানী হয়ে যদি জয় আমির আন্ডারগ্রাউন্ডে হবার পথে পাড়ি দেয়, তার ঘরওয়ালিকে কোনো শর্তে এখানে রেখে যাবে না। কিন্তু সত্যিই কি এই অবস্থায় সেই নারীটি এই পিশাচকে গ্রহণ করবে? একটা সিএনজি পেলে ভালো হতো। কিচ্ছু নেই রাস্তায়। দুজন হেঁটে হেঁটে বাঁশেরহাট বাজারের ওপর পৌঁছালো। আরেকটু হেঁটে এগিয়ে যাওয়ার পথে শো করে একটা দ্রুতগামী কিছু একটা কবিরের কান গোড়া দিয়ে ছুটে গিয়ে সামনের চায়ের দোকানের বেঞ্চিটাতে বিঁধল বোধহয়। দূর থেকে পোলের সামান্য আলো অন্ধকারকে একটুও দূর করেনি। জয় এক মুহূর্তের মাঝে কবিরকে এক ধাক্কায় ছিটকে নিজের থেকে দূরে ফেলে দিল। পরের মুহূর্তে বিকট শব্দ করে পরপর দুটো বুলেট এসে জয় আমিরের শরীরে বিঁধল। একটা মাংসপেশি ছিঁড়ে ফুঁড়ে বেরিয়ে গেল। জয় কুঁজো হয়ে পড়ল। মুখ থেকে ছিটকে একটা ভোঁতা আর্তনাদ বেরিয়ে এলো। তার পরক্ষণে হেসে ফেলল সে। চোখ জ্বলছে, পানি ভরে উঠেছে চোখ দুটোই। দম ফুরিয়ে এলো। বুকের মাঝখানে দলা হয়ে চাপ ধরে এলো। গল গল করে রক্ত বেরিয়ে মাটিতে পড়ে অনেকটাই ধুলো আটার মতো দলা পাকিয়ে মেখে উঠল জয় আমিরের রক্তে। জয় গা কাঁপিয়ে হাসে। সেই হাসিতে শব্দ নেই। হাঁটু গেড়ে বসে পড়ায় চোখ থেকে টুপটুপ করে কয়েক ফোঁটা পানিও ধুলোর ওপরে পড়ে। কারা যেন পেছন থেকে দৌড়ে পালিয়ে যায়। জয় দম নেবার চেষ্টা না করলেও তার অবাধ্য শরীরটা নিস্তেজ হয়ে লুটিয়ে পড়তে চাইল না। দম নেবার চেষ্টা করল। কবির এত জোরে ডেকে উঠল, ভাই, 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 জয় ভাই। সাঁতরে উঠে আসে কবির। জয় ঢলে পড়তে চাওয়া শরীরটা জড়িয়ে ধরে। জয় আমিরের গা কাঁপছে। জয় হাসছে, প্রাণ খোলা হাসি হাসছে। বারবার দম আটকে এসে আবার নিঃশ্বাস টেনে নেবার ফোঁস-ফোঁস শব্দ হয়ে কবিরকে প্রচেষ্টায় ব্যর্থ করে জয় আমিরের শরীরটা ঢেলে পড়ল ধুলোর ওপর। কবিরের শরীরের নিচের দিকে জয়ের রক্তে ভরে উঠল। জয় দেখতে পায় মৃত্যু চপল পায়ে এগিয়ে এসে তার শিওরে হাঁটু গেড়ে বসল। সে একবার শেষবার দম টানার চেষ্টা করে। অস্পষ্ট স্বরে ডাকে, হামজা ভাই, বড় সাহেব হাসপাতালে। কবির, আমি তারে দেখতে যাব। মৃত্যু বড় যত্নে জয় আমিরের মাথায় হাত বুলিয়ে দিল। শরীরে কি অসহ্য ব্যথা। শিরা উপশিরা ঝেঁটিয়ে রক্ত ছুটে যাচ্ছে ক্ষতর দিকে। সেই কলকল ধ্বনি শুনতে শুনতে জয় আমির আরামে চোখ বোজে। ব্যথা নেই আর কোথাও। রক্ত ঝরছে, তাতে আর যায় আসে না জয়ের। তোমরা আবার মনে কইরো না গল্প এখানেই শেষ। গল্প এখনো আছে। এই পর্বটা এখানে শেষ হলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখনো যদি আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার না করে থাকো, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আল্লাহ হাফেজ।